বোনাস কালাডাল একটা ছোট্ট ইস্টবেঙ্গল নিয়ে একটা আলোচনা করবো, কেননা আমার আগের ইস্টবেঙ্গল সংক্রান্ত অডিওটা শুনে এক পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান লিখেছিলেন যে আমরা এই সাধারণ ফ্যানরা কী করতে পারি, কেননা আমাদের চ্যাট ফোরামে আমরা অনেক আলোচনা করি যেগুলো তো পরবর্তীকালে সেটা অল্প দিন হোক বা কয়েক মাস বাদে দেখা যায় ওগুলো ঠিকই আলোচনা ছিল, যেগুলো হয়তো গ্রহণ করা হয়নি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে। তো আমরা কি করতে পারি, তো সেই নিয়ে মূলত আলোচনাটা করব। তো সবার আগে বলি যে গতকাল আমি দেখলাম আমাদের যে নিতুবাবু উনি এক্সট্রা টাইমে বলেছেন যে ডাল মে কুচ কালা হয়, মানে ওনার ধারণা যে রেফারি হারিয়ে দিয়েছে। রেফারি হয়তো একটা দুটো পেনাল্টি নাও দিয়ে থাকতে পারে, খুব সম্ভবত একটা পেনাল্টি হয়তো, হাইলাইটস দেখে যা বুঝলাম। মাঠে দেখে তো অত বোঝা যায় না পরিষ্কার, কারণ বৃষ্টি পড়ছিল বলে একটু দূরে বসছিলাম যাতে বৃষ্টি ওই ঝাপটাগুলো না লাগে গায়ে। তো ঘটনা হচ্ছে যে দেখুন, মানে ডালমে কুচ কালা এসব বলে লাভ নেই, কেননা ম্যাচের শুরুতেই কিন্তু গিল একটা গোল খেয়ে যাচ্ছিল। কেভিন আর গিলের মধ্যে একটা ভুল বোঝাবুঝিতে একটা সুইসাইড গোল হয়ে যাচ্ছিল। তারপর কেভিনই কোনো মতে সেটা রক্ষা করে। তারপর ম্যাচের প্রথমার্ধে ওদের একটা অ্যাটেম্পট কিন্তু শট বোধ হয় খুব সম্ভবত বারে লাগে। তো এরকম, আর শেষের দিকে তো ওরা একটা গোল করেই ফেলছিল, ওটা অফসাইড হয়ে যায়। তো এরকম একাধিক সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হয়েছিল, সেগুলো তো আর ওই রেফারি ক্রিয়েট করেনি। বেসিক্যালি নিতুর এই রেফারিকে আক্রমণ বা কালাডাল, কালা জাদু এসব বলার একটাই কারণ, সে নিজেকে রক্ষা করতে চাইছে, নিজেকে প্রোটেক্ট। যেমন অস্কার বোনার্সো কোচ আমাদের যিনি আছেন, উনি শেষ দিকে নামিয়ে দিলেন বিষ্ণু আর ডেভিডকে। কেন? আমাদের ফ্যানদের মধ্যে একটা বিষ্ণু গোষ্ঠী আছে, একটা ডেভিড গোষ্ঠী আছে। তো বিষ্ণু গোষ্ঠী ডেভিড গোষ্ঠী যেন গাল না দিতে পারে যে ডেভিডকে নামালো না বলে আমরা ম্যাচটা হারলাম, বা আমাদের বিষ্ণু গোষ্ঠী যারা আছে তারা যাতে গাল না দিতে পারে যে বিষ্ণুকে নামানো না বলেই আমরা হারলাম। সেই জন্য মানে যে যা নিজের চেকমার্ক করছে। নিতু গালাগাল দিচ্ছে রেফারিকে যাতে ওর অস্কারকে রেখে দেওয়ার সিদ্ধান্তটা কেউ নিন্দে না করতে পারে। অস্কার বোনাসো নামাচ্ছে ডেভিডকে, অস্কার বোনাসো নামাচ্ছে বিষ্ণুকে, কেন? যাতে বিষ্ণু গোষ্ঠী ডেভিড গোষ্ঠী ওনাকে গালাগাল না দিতে পারে। এবার আমরা আসা যাক কী করতে পারি সাধারণ ফ্যানরা। প্রথমত দেখুন, কাউকে আপনি পুজো করবেন না। আমাদের 33 কোটি মানে 33,000,000,000 নয়, মানে 33টা দেবতা আছে। কর থেকে কোটি, আমাদের এখানে একটা ভুলভাল ধারণা আছে। আমাদের অনেক বিজেপি ফ্যানও আছে ইস্ট বেঙ্গলে, তারাও আবার জানে না, তারা ভাবে 33 কোটি মানে 33,000,000,000 মানে অতগুলো না। 33টা কর থেকে কোটি। পুরোনো বাংলা, সংস্কৃতাইজড বাংলা, আপনাদের সংস্কৃতাইজড বাংলা। হ্যাঁ, তো এতগুলো দেবতা আছে, আপনার আরও কেন লাগবে? ধরে ধরে বানাচ্ছেন একে। আপনারা অনেকে বলেন আমি দিয়ামন্টাকাসের খুব ফ্যান না, মানে দিয়ামন্টাকাসের ভালো জিনিসটা বলেছি, মন্দটাও বলেছি, আগের একটা অডিওতেই বলেছি যে ওর মধ্যে কিন্তু একটা অ্যাডাপ্টেবিলিটির সমস্যা আছে। দেখুন, বিষ্ণু উল্টোপাল্টা ক্রস করছে, গত বছরও হেড করতে পারেনি, সেটা গ্রহণযোগ্য। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ও যে ব্যাক পাস দিচ্ছে বা ব্লাইন্ড স্পটে পাস দিচ্ছে, সেটা তখনই প্রযোজ্য বা এফেক্টিভ যখন গোটা টিম সেরকম একটা এফেক্টিভ ফুটবল খেলে। কিন্তু ইস্টবেঙ্গল তো এই মুহূর্তে সেই পরিস্থিতি নেই। তাহলে ওকে সেক্ষেত্রে অ্যাডাপ্ট করে নিতে হবে। যেমন ক্রিকেটে সুনীল গাভাস্কার একটা সময়সীমার পর হুক করা বন্ধ করে দেয়, বা হুক বা পুল করাটা বন্ধ করে দেয়, মূলত হুক। সেরকমই আপনাকে কিন্তু পরিস্থিতির বিচারে কিছু কিছু জিনিস মানিয়ে নিতে হবে, এবং আপনি যদি মানিয়ে না নিতে পারেন তাহলে আপনি ডাইনোসরের মতন পৃথিবীর বুক থেকে গায়েব হয়ে যাবেন। সে আপনি যতই বিশাল বড় হনু হন না কেন, আপনি গায়েব হয়ে যাবেন যদি আপনি সময়ের সাথে সাথে নিজেকে অ্যাডাপ্ট করে না নিতে পারেন উইথ চেঞ্জিং টাইমস, চেঞ্জিং সিনারিও। তা আমরা ইস্টবেঙ্গল ফ্যানরা কী করতে পারি? না, আমরা এই অ্যাওয়ারনেসটা আরও বাড়াতে পারি। প্রথমত নিজেকে আপনি এডুকেটেড করুন, আপনি 10জনকে ভুলে যান। 10জন কী করতে পারে ভুলে যান, আপনি নিজেকে আগে শিক্ষিত করুন। এই যে বোনাস স্কিমটা, এই যে আমি বিগত কয়েকটা অডিওতে বলেছি যে বেঞ্চে কিছু প্লেয়ার বেঞ্চে বসে থাকে, যেমন মার্ক বেঞ্চে বসে থাকে, রামসাঙ্গা বসে থাকে, মানে এদেরকে আমরা কলকাতা ফুটবলে গিয়ে ইতিমধ্যে দেখে ফেলেছি, এবং এরা মারতান্দ, এবং দেখেছি এরা কীরকম মানে মালের প্লেয়ার, মানে আজে বাজে প্লেয়ার, এরা খুবই নিম্ন মানের প্লেয়ার।
এরকম নিম্নমানের প্লেয়াররা দিনের পর দিন কেন সিনিয়র বেঞ্চে বসে থাকবে? তাহলে তো সাবস্টিটিউট অপশান কমে যায়। আপনার সাবস্টিটিউটের যে এতগুলো অপশান দিয়েছে ফিফা থেকে, সেগুলো তো এই গ্যারেজ পিস ভর্তি করার জন্য নয়, কোটা পিস বা বোনাস স্কিমের। বোনাস স্কিম কেন বলছি? তার কারণ আপনারা কেউ কেউ ইতিমধ্যে জেনে গেছেন, আমার আলোচনার মাধ্যমে চ্যাট ফোরামেও লেখালেখি হয়েছে এই নিয়ে, যে এই আধুনিক যে কন্ট্রাক্টগুলো হয়, যেগুলো টিপিক্যাল আইএসএল কন্ট্রাক্ট, এতে অনেক ক্লজ থাকে। একটা প্লেয়ার কটা ম্যাচ ডে স্কোয়াডে থাকলো তার উপর একটা বোনাস অ্যামাউন্ট পায়, টাকা অর্থ পায়। কবার তাকে নামানো হলো সাবস্টিটিউট হিসেবে, তার ভিত্তিতে অর্থ পায়। কবার তাকে ফার্স্ট টিমে রাখা হলো, তার ভিত্তিতে একটা বোনাস আছে। তো একটা প্লেয়ারকে যদি দিনের পর দিন ফার্স্ট টিমে না রাখে, তাহলে তার মাইনেটা বা স্যালারিটা কম পায়। তো একটা অপদার্থ প্লেয়ার কম স্যালারি পেলে কার ক্ষতি? অবশ্যই সেই প্লেয়ারটার ক্ষতি। আর কার ক্ষতি সেটা আমাদের জানতে হবে। প্রশ্নগুলো করুন। অবশ্যই এজেন্টের ক্ষতি, এজেন্টের বদনাম, প্লেয়ারের আর্থিক ক্ষতি। সব প্লেয়ারের আর্থিক ক্ষতি না হওয়ার জন্য সে অপদার্থ প্লেয়ারকে যখন নামানো হয় বা বেঞ্চে রাখা হয়, সেটা নিশ্চয়ই মুখ থেকে হচ্ছে না। আপনারা যারা দেশের এত স্ক্যাম, সে ভোটার লিস্ট স্ক্যাম বলুন বা এসএসসি স্ক্যাম বলুন বা বিভিন্ন যেসব স্ক্যাম, নিট স্ক্যাম, এত স্ক্যাম নিয়ে যা আপনারা এত মোমবাতি মিছিল করেন, এত আপনাদের মধ্যে অ্যাওয়ারনেস, আরজিকর স্ক্যাম, যেগুলো মানে আরজিকর ইনসিডেন্ট, আরজিকর স্ক্যাম দুটো আলাদাই হিসেবে বলবো, কারণ দুটো সত্যিই আলাদা ঘটনা। এটা ইতিমধ্যে লিগালি প্রমাণিত। এত স্ক্যাম নিয়ে আপনারা এত আলোচনা করেন, ব্রিজ ভেঙে যাওয়ার স্ক্যাম, হাজারো স্ক্যাম। তো একটা অপদার্থ প্লেয়ারকে বেশি মাইনে পাইয়ে দেওয়াটা কি স্ক্যাম নয় টেকনিক্যালি? আপনারা যারা অফিসে চাকরি করেন, যখন একজন কাজ করছে না কিন্তু সে হায়েস্ট রেটিং পেয়ে যাচ্ছে, হায়েস্ট বোনাস পাচ্ছে, আপনারা তো সেটাকে স্ক্যামই বলেন। তো এখানে সেটাকে স্ক্যাম বলবেন না কেন? তো আপনারা আপনাদের পার্সোনাল লেভেলে, আপনাদের পার্সোনাল স্পেসে আপনারা যেখানেই অপারেট করেন, সে ইউটিউব হোক বা ফেসবুক, টুইটারে, আপনারা এই প্রশ্নগুলো রাখুন যে বোনাস কালার স্কিমটা কেন? কেন তন্ময় দাস ভালো খেলবে কলকাতা ফুটবল লিগে, তবু সে বেঞ্চেও বসবে না? কেন সায়ন ব্যানার্জি ভালো খেলবে কলকাতা ফুটবল লিগে, তবু সে বেঞ্চে বসবে না? কেন শ্যামল বেসরা যখনই সুযোগ পেয়েছে কলকাতা ফুটবল লিগে ভালো খেলেছে, তবু কেন তাকে রাখা হবে না বেঞ্চে সিনিয়র টিমের? এই জন্যই কি যে তারা বেঞ্চে বসলে তাদের বেশি অর্থ দিতে হবে, এবং যাদেরকে আপনি কথা দিয়েছিলেন বেশি অর্থ দেবেন, তাদেরকে আপনি সেই অর্থটা দিতে পারছেন না। তাহলে আপনার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু প্লেয়ারকে টাকা পাইয়ে দেওয়া। মূল উদ্দেশ্য কিন্তু ইস্টবেঙ্গলের উন্নতি বা ইস্টবেঙ্গলের ভালো কিছু নয়। তো আপনার মূল কর্মকাণ্ডই যখন ঘাপলা, তখন সেটাকে আর দুর্ভাগ্য বা এটা সেটা বলা মনে হয় না ঠিক। দুর্ভাগ্য, পচা শামুকে পা কাটা, এটা বলা মনে হয় না ঠিক। কেন আপনি নিজেই তো বেঠিক। তো আপনি নিজে ঠিক হন আগে, মানে ইস্টবেঙ্গলকে বলছি, ইস্টবেঙ্গল আগে নিজে ঠিক হোক, ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট, আপনার ফ্যানরা একটু ঠিক হন। আপনারা মানে আগে নিজে ব্যাপারটা সম্পর্কে একটু জানুন, বুঝুন, আর কাউকে দেবতা বানাবেন না। এই যে আপনি কালকেই যদি একটা ভালো ফরওয়ার্ড নিয়ে আসেন, সেন্টার ফরওয়ার্ড, যে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারবে ভারতীয় ফুটবলের সাথে, আমি বলবো দিয়ামান্টাকাসকে লাথি মেরে তাড়াও। কারোর প্রতি আমার কোনো আলাদা কিছু নেই। প্লেয়ার আসবে যাবে। আপনি নিজেই যদি এখন 34 কোটি বানিয়ে ফেলেন, মানে 33 কোটি তো আছেই হিন্দু দেবদেবতা, আরও একটা দুটো যদি 34-35 কোটি বানিয়ে ফেলেন, সেটা আপনারই সমস্যা। কেন দুদিন বাদে তার বিসর্জন হয়ে যাবে, আপনি কি করবেন তারপর আপনি নিজেও জানেন না। সকালে ভালো থাকবেন।